নমস্কার, হেলথ লাইনের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথ লাইন অর্থাৎ আপনার আমাদের সবার সুস্থতার বার্তা নিয়ে হেলথ লাইন। আজকে বিষয়টি একটু কমন বিষয় হলেও সাধারণত দেখা যায় বহু মানুষ এটাকে কিন্তু বুঝতে পারেন না এবং বুঝতে পেরেও অনেক সময় অ্যাভয়েড করেন যে না ঠিক আছে, চলো দুদিন পরে ডক্টরের কাছে যাব, এখান থেকে বিপদটা তৈরি হয়। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকছে স্ট্রোক এবং তার সাথে হেডেক। ভীষণ কমন ব্যাপার হেডেক, আমরা প্রত্যেক দিন রেগুলার লাইফে হয়তো অনেকে ফেস করছি কিন্তু ডক্টরের কাছে যাচ্ছি না। এটা আসলে ভবিষ্যতে কতটা আপনার জন্য ডেঞ্জার হতে পারে, ক্ষতিকারক দিক হতে পারে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে, সঙ্গে স্ট্রোক নিয়েও আলোচনা থাকছে। এবং এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর নীলাদ্রি সরকার, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ মেডিসিন ফ্রম SSKM হসপিটাল। অনেক স্বাগত। নমস্কার। স্ট্রোক মানে সবাই জানেন যে স্ট্রোক মানে একটা চিন্তার বিষয়, হেডেকটা অনেক লাইটলি নেন। প্রথমেই আমরা আসবো স্ট্রোকে। স্ট্রোক আমরা কাকে বলছি, এটা কেন হয়, এটা কি আসলে? স্ট্রোক হচ্ছে যেটাকে বলতে গেলে আমরা বলি সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। অনেকের হঠাৎ দেখবেন একটা হাত একটা পা প্যারালিসিস হয়ে গেল হঠাৎ, এটা হচ্ছে একটা স্ট্রোকের মধ্যে পড়ে। এই সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের মধ্যে কী কী পড়ে? সেরিব্রাল থ্রম্বোসিস, সেরিব্রাল এম্বোলিজম, সেরিব্রাল হেমারেজ এবং সাবঅ্যারাকনয়েড হেমারেজ। এই চারটে অসুখ এই সিভিএ এগুলোর মধ্যে পড়ছে। যদি কখনো দেখেন যে কারোর মুখটা বেঁকে গেছে বা কথাটা জড়িয়ে যাচ্ছে বা একটু অজ্ঞানের মতো হয়ে যাচ্ছেন বা একটা হাত হয়তো উইকনেস হয়ে যাচ্ছে, তখন আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করুন। কেননা এখন স্ট্রোকের চিকিৎসা অনেক উন্নত হয়ে গেছে। যদি আপনি খুব তাড়াতাড়ি হসপিটালাইজ করতে পারেন, থ্রম্বোলিসিস করা হয়, থ্রম্বেক্টমি করা, বিভিন্ন চিকিৎসা আছে, সেগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়। যত দেরি হবে তত কিন্তু আস্তে আস্তে ড্যামেজটা বেশি বেড়ে যাবে। ডক্টর, বেসিক্যালি এর কারণগুলো কি কি কারণে মানুষের স্ট্রোক হচ্ছে? এত কারণ স্ট্রোকটা দেখা যায় অনেকের কিন্তু একবারের বেশিও রেকার করছে, একবারের বেশিও হচ্ছে। কি কারণ থাকতে পারে এর পেছনে? আমাদের যে শিরাগুলো, যে আর্টারিসগুলো আছে, আর্টারিসগুলো হয় কি, যখন আমাদের ধরুন ডায়াবেটিস থাকে বা হাই ব্লাড প্রেশার থাকে বা কোলেস্টেরল লেভেল হাই থাকে, তখন আর্টারিগুলো সরু হয়ে যায়। যেরকম জলের পাইপে যদি মোর্চে পড়ে যায় তাহলে ঠিকমতো জলটা ফ্লো করে না, একইভাবে যদি সেটা হয়ে যায়, ধরুন আর্টারিসগুলো খুব সরু হয়ে গেছে, সেটা সরুটা আর্টারিসগুলো ব্লক হয়ে গেল। ব্লক হয়ে গেলে কি, ধরুন যেটা মেইন জায়গায় ব্রেন আমাদের থেকে সাপ্লাই করছে সমস্ত, সেখানে মেইন আর্টারিটা যদি ব্লক হয়ে যায় তাহলে আমাদের দেখা যাবে একটা হাত একটা পা পুরো প্যারালিসিস হয়, ডান দিক হলো কি বাঁ দিক হলো, হয়তো মুখটা বেঁকে গেল, বা কেউ হয়তো পুরো হয়তো ব্রেন স্টেমে হেমারেজ হলো, একদম পুরোপুরি অজ্ঞান হয়ে গেলেন, ডিপলি আনকনসিয়াস হয়ে গেলেন। এই হাইপার টেনশন, ডায়াবেটিস, কোলেস্টেরল, ওবেসিটি, এই সমস্তগুলোই কিন্তু এর কারণ। কাজেই ব্যাপার যেটা হয় যে আমরা হয়তো ডায়াবেটিসটাকে ঠিকমতো গুরুত্ব দিই না, হয়তো সুগার কন্ট্রোলই করি না, হয়তো অনেক সুগার বেড়ে আছে, আমরা ঠিকমতো ওষুধ খাচ্ছি না, ওষুধ বন্ধ করে দিচ্ছি, প্রেশারটাকেও গুরুত্ব দিচ্ছি না, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা দেখা গেলে আমার চেক করলে দেখা যাবে অনেক হাই ব্লাড প্রেশার, হয়তো কোনোদিন চেকই করা হয়নি, আপনি হয়তো জানেনই না যে আপনার হাই ব্লাড প্রেশার আছে। সেই জন্যই মাঝে মাঝে দরকার চেক করবার, যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, আপনার কোলেস্টেরল বেশি আছে কিনা। এইগুলো চেক না করলে ধরা পড়বে না। আর ধরা না পড়লে কি হয়, একদিন দেখা গেল হঠাৎ তার প্রচণ্ড মাথা ব্যথা হলো, একটা দিক পুরো প্যারালাইসিস হয়ে গেল, বেড রিডেন হয়ে গেলেন। যিনি আর্নিং মেম্বার উনি যদি এইভাবে পড়ে যান, তার মানে হলো ফ্যামিলিটা রুইন হয়ে গেল। সেটা যাতে না হয় সেই জন্য আগে থেকেই কিন্তু চেক করতে হয় মাঝে মধ্যেই। এই যে এই প্রসঙ্গে আসি, যখন বলছেন হঠাৎ করে দেখা গেল প্যারালাইসিস হয়ে গেল, একটা পোর্শন তিনি নাড়াতে পারছেন না, যেগুলো হয়, তো হঠাৎ করেই যদি এটা হলো একটা মানুষের এই প্রবলেমটা, ওই সময় কি করা উচিত তাকে বা তার পরিবারে যারা রয়েছে তারা তো চট করে বুঝতে পারবেন না। যখন এরকম হবে, ধরুন এরকম যদি হয় যে কথা জড়িয়ে আসছে, একটা হাত হয়তো উইকনেস হয়ে গেল বা একটা পা হলো, সবসময় একটা হাত একটা পা নাও হতে পারে, হয়তো শুধু একটা হাত উইকনেস হলো, কথাটা জড়িয়ে আসছে, মানে উনি হয়তো বা একটু অজ্ঞানের মতো হয়ে গেলেন, তখন আর দেরি করবেন, ইমিডিয়েটলি হসপিটালাইজ করতে হবে। কেননা ইমিডিয়েটলি স্ক্যান করতে হবে, স্ক্যান করে দেখতে হবে কোনো হেমারেজ আছে না থ্রম্বোসিস হয়েছে। যদি থ্রম্বোসিস হয়ে যায় তাহলে ইন্ট্রাভেনাস ড্রাগ দেওয়া হয়, সেই ড্রাগগুলো দিলে কি হয়, এই যে ক্লট যেটা করে গেছিলো ভেসেলের মধ্যে, সেই ক্লটটাকে লাইসিস করে দেওয়া হয়, একে বলে থ্রম্বোলিসিস। থ্রম্বোলিসিস করলে দেখা গেল আবার পুরোপুরি রিকভার করে গেল খুব তাড়াতাড়ি। তাহলে উপায় আছে যদি সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করাটা সবার আগে প্রয়োজন। ডক্টর, এই যে প্যারালাইসিস হচ্ছে কিংবা কথা জড়িয়ে যাচ্ছে, এছাড়াও কি অন্য অন্য কোনো লক্ষণ হতে পারে? মানে সবার ক্ষেত্রে কি একই ধরনের লক্ষণ? না, অনেকে এরকম হয়, ধরুন হয়তো কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলেন, আবার ঠিক হয়ে গেল,
একে বলি আমরা ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক, যেটা হয়তো দেখা গেল 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল। এরকম অনেক সময় বারবার করে হয়তো অজ্ঞান হয়ে যাচ্ছেন, আবার ঠিক হয়ে যাচ্ছে কেবল টিআইএ, রেকারেন্ট টিআইএ হতে হতে দেখা গেল একদিন পুরো স্ট্রোক হয়ে গেল। বা হয়তো কারো দেখা গেল শুধুমাত্র একটুখানি কথাটা জড়িয়ে গেছে, আর কিছু হয়নি। বা কারো হয়তো একটু মুখটা বেঁকে গেছে, বা কারো দেখা গেল হয়তো শুধু পাটা একটু উইকনেস হয়েছে। এরকমভাবে আসতে পারে। সেরিব্রাল থ্রম্বোসিসে কী হয়, অনেক সময় প্রথমে একটা হাত উইকনেস হলো, তারপরে 6 ঘন্টা পরে দেখা গেল পাটা উইকনেস হয়েছে। এটাকে বলে স্টার্টারিং অনসেট, মানে আস্তে আস্তে হচ্ছে, প্রথমে হাত হলো তারপরে পা হলো। অনেক সময় সেরিব্রাল এম্বোলিজম, ধরুন এম্বোলিজম কারো একটা হার্টে ভালভুলার কোনো ভালভের গন্ডগোল আছে, মাইট্রাল স্টেনোসিস আছে বা কোনো একটা ভালভের গন্ডগোল আছে, সেখান থেকে থ্রম্বাস গিয়ে দেখা গেল একটা হঠাৎ একটা উইকনেস করে দিল, একটা হাতের পায়ের একটা উইকনেস হয়ে গেল, সাডেনলি এম্বোলিজম হতে পারে। বা কারো ধরুন এটা শিরা ছিঁড়ে গেল, ছিঁড়ে গিয়ে একটা উইকনেস হয়ে গেল, একটা দিক, ডান দিক হয়, বা দিক, বা একটা হাত বা একটা পা, এরকম হতে পারে। হঠাৎ করে এই যে লক্ষণগুলো হঠাৎ করে মানুষের মধ্যে দেখা দিচ্ছে, হয়তো ওই সময় তার কাছে কোনো প্রিপারেশন নেই, বা ওই সময় হয়তো বা আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন তারা তো বটেই, কিংবা বহু মানুষ হয় যে হয়তো অনেক ডিলে হয়ে যাচ্ছে, অনেক ডিলে প্রসিডিওর, ওই মুহূর্তটা কেউ নেই কাছাকাছি। তো কতক্ষণ ডক্টর এরকম অবস্থায় থাকলে একটা লাইফ রিস্ক হতে পারে, বা ইনস্ট্যান্ট ধরুন একটি মানুষের এরকম ধরনের সমস্যা হয়েছে এবং তিনি কতক্ষণ, এটা কি আদৌ লাইফ থ্রেটনিং হতে পারে? হ্যাঁ, এটা লাইফ থ্রেটনিং হতে পারে। সেই জন্যই আমরা বলছি, এটা ধরুন যদি হেমারেজটা বড় হয় তাহলে অনেক সময় খুব লাইফ থ্রেটনিং হতে, খুব তাড়াতাড়ি হয়তো পেশেন্ট মারা যেতে পারেন। সেই জন্য আপনারা কখনোই এই ব্যাপারটাকে লাইটলি নেবেন না। যখনই এরকম হবে, কোনো একটা উইকনেস যদি হয় বা কথা জড়িয়ে যাচ্ছে, এরকম যদি কখনো হয়, সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করবেন। কারণ হসপিটালাইজ করলে সঙ্গে সঙ্গে কী হয়, সারা আমাদের পশ্চিমবঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল করা হয় এসএসকেএম হসপিটালে বিআইএন ডিপার্টমেন্ট থেকে। এই যে টেলিমেডিসিনের মাধ্যমে সারা ডিস্ট্রিক্টে, ধরুন আপনার ধরুন বাড়ি হয়তো দক্ষিণ দিনাজপুর বা হয়তো গঙ্গারামপুর বা হয়তো দার্জিলিং, কিন্তু সেখানে আপনি যদি হসপিটালে নিয়ে চলে যান সেই হসপিটালে, তাহলে এখান থেকে সেটা টেলিমেডিসিনের মাধ্যমে, টেলি নেটওয়ার্কের মাধ্যমে সেটা ডাইরেকশন দেওয়া হয়, এবং অনেক পেশেন্ট ভালো হয়ে উঠছেন, সুস্থ হয়ে উঠছেন, এটার সুযোগটা পাচ্ছেন যারা। মানুষ সুস্থ হয়ে উঠবেন, এই জন্য আপনাদের মতো এক্সপার্ট ডক্টররা তো রয়েইছেন, কিন্তু সব থেকে সমস্যা হলো যে এখন অল্প বয়সের মানুষদের মধ্যেও কিন্তু হচ্ছে স্ট্রোকটা। এই যদি অল্প বয়সের মানুষের মধ্যে হয়, এটার সংখ্যাও কিন্তু এখন নেহাত কম নয়, অনেক শোনা যায় অল্প বয়সে। এদের হলে কি ভাবতে হবে? আলাদা কি অন্য কোনো কারণ আছে এদের? এদের জন্য কীরকমভাবেই বা স্টেপটা নেওয়া হয়? খুব কম বয়সে হয়তো খেলাধুলোর মধ্যে রয়েছে তারা, সেই সময় কিংবা জিমে রয়েছে, বহু কেস এরকম শোনা যায়, হঠাৎ স্ট্রোক হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখন যেহেতু একটা এই জেনারেশনটা কি হচ্ছে দেখছি, আমরা দেখতে পাচ্ছি এই জেনারেশনটা ওবিজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তারা বেশি এক্সারসাইজটা করছেন না। তার ফলে কি হচ্ছে, অল্প বয়সেই তার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, বা কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে, সেই থেকে একটা ইয়ং অনসেট একটা স্ট্রোক হতে পারে। এছাড়াও ইয়ং অনসেট স্ট্রোকে আমরা অনেক কিছু দেখি, সেগুলো দেখি, চেক করে দেখি আর কিছু প্রবলেম আছে কি না। যে কারণে ইয়ং হোক, অল্প বয়স হোক বা বেশি বয়স হোক, যাদেরই হোক স্ট্রোক হবে, সঙ্গে সঙ্গে আপনাদের মেইন কাজ হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল হসপিটালাইজ করা। কেননা এই যে থ্রম্বোলিটিক থেরাপি, এটা 4.5 ঘন্টা একটা উইন্ডো আছে, 4.5 ঘন্টা। আমরা যদি 3 ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে পেশেন্ট চলে আসতে পারেন হসপিটালে, সেটা হতে পারে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেটা হতে পারে মেডিকেল কলেজ, যেখানেই হোক না কেন, কেননা টেলি নেটওয়ার্কের সাহায্যে সারা পশ্চিমবঙ্গের মানুষকে কভার করা আছে। তাহলে কী হবে, সঙ্গে সঙ্গে থ্রম্বোলিসিসটা সেখানেই শুরু করে দেওয়া যাবে, এবং শুরু করলেও খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। থ্রম্বোলিসিস এটা ঠিক কি কি ফিচার ক্রিয়েট করে? থ্রম্বোলিসিস মানে হচ্ছে একটা, ধরুন ক্লট করে গেছে, ব্লাড ভেসেলের মধ্যে ক্লট করে গেছে, এখন একটা ইঞ্জেকশন দিয়ে সেই ক্লটটাকে ভেঙে দেওয়া হয়। সেই যাতে ক্লটটা ভেঙে দিলে কি হয়, আবার ব্লাড ফ্লোটা আস্তে আস্তে চলতে আরম্ভ করে, ব্লাড ঠিকমতো সার্কুলেশনটা ঠিকমতো চলতে আরম্ভ করে। আচ্ছা, আমি কিন্তু ডক্টর এরকম বহু মানুষকে জানি, বহু মানুষকে দেখেছি যে যারা বলেন যে এই তো স্ট্রোক হয়ে গেছে একবার, কিংবা বলে যে না এর আগেও 2বার হয়ে গেছে স্ট্রোক। কেউ আবার বলছে যে 3rd টাইম হলে কিন্তু ভীষণ সিরিয়াস হতে পারে, এমনকি মানুষটা মারা পর্যন্ত যেতে পারে। 1বার 2বার ঠিক আছে, কিন্তু এর বেশি যাতে আর না হয় সেই ব্যাপারে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই বিষয়টা আসলে কি, কেনই বা এরকম বারবার হয়? এই যে ধরুন কোলেস্টেরল লেভেল হাই আছে, বা সুগারটা আনকন্ট্রোল আছে, বা আপনার ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল অবস্থায় আছে, যখনই আপনার বেসিক কজটা, রুট কজটা যদি আপনি না ট্রিট করেন, সেটা যদি চিকিৎসা ঠিকমতো না করা হয়, তাহলে কি হতে পারে, যে কারণে থ্রম্বোসিস হয়েছিল সে কারণে আবার থ্রম্বোসিস হতে পারে। হয়তো একবার এখানটা হলো, পরের বার হয়তো আবার এখানে হতে পারে বা অন্য জায়গায় হতে পারে।
সেই জন্যই রুট কজটাকে চিকিৎসা করতে হবে। তার মানে ডায়াবেটিসটা চিকিৎসা ঠিকমতো করতে হবে, হাই ব্লাড প্রেশারের চিকিৎসা ঠিকমতো করতে হবে, কোলেস্টেরলের ঠিকমতো চিকিৎসা করতে হবে, এবং রেগুলার যার ধরুন স্ট্রোক হয়ে গেছে তাকে রেগুলার বেসিসে ফিজিওথেরাপি করা, হাঁটানো, যাতে বেডসোর যাতে না হয়ে যায়। ধরুন কেউ বেড রিডেন হয়ে গেছে, বাড়িতে একদম বিছানায় উনি পড়ে গেছেন, তখন তাকে পাশ ফেরানো, তাকে হাতগুলো পাগুলো তার নাড়িয়ে দেওয়া। কেননা উনি যার এরকম স্ট্রোক হয়ে গেছে উনি তার হাত পা নাড়াতে পারছেন না, তখন বাড়ির লোকজন বা আশেপাশে যারা আছেন তাদের কি করতে হবে, সঙ্গে সঙ্গে হাতগুলো পাগুলো নাড়াতে শুরু করতে হবে। তাহলে কি হবে, হাতটা স্টিফ হয়ে যায় না। অনেকে এরকম হয়েছে স্ট্রোক হওয়ার পরে হাতটা একদম স্টিফ হয়ে গেছে, এরকম হয়তো আর সোজা করা যাচ্ছে না। সেই জন্যই নিয়ম হচ্ছে যখনই এরকম হলো সঙ্গে সঙ্গেই প্যাসিভ মুভমেন্ট, মানে আপনারা এরকমভাবে এইভাবে প্রত্যেকটা জয়েন্ট মুভমেন্ট করে দেবেন। এই জয়েন্ট মুভমেন্ট করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র এটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না, এটার ফলে কি হচ্ছে, ওই ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে। ওখানটা যে এরিয়াটা ধরুন স্ট্রোক হয়েছে সেই এরিয়ার ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, তার ফলে কিছু তাড়াতাড়ি রিকভারি হচ্ছে। একটু একটা মানুষের দেখা গেল যে স্ট্রোক হয়েছে ডক্টর, এবং হসপিটালে নিয়ে এলো। বেশ কিছু ডিজিজ কিন্তু এমন আছে যে ডিজিজগুলোর আকসার শোনা হয়ে থাকে যে হঠাৎ করে সেক্ষেত্রেও যদি কোনো বা ফিজিক্যালি অন্য কোনো ডিসঅর্ডার থেকেও এই যে নর্মালি আনকনসাসনেস, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সে কোনো রকম মুভমেন্ট করতে পারছে না, এই ব্যাপারগুলো হতে পারে। কিন্তু আলাদা করে যে পেশেন্টটা স্ট্রোকই হয়েছে সেগুলো জানার উপায় কি আছে, বোঝার উপায় কি আছে? বোঝার উপায় হচ্ছে যে ফার্স্টে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশন করি। যখন একটা দেখা যায় যে একটা দিকে তার নাড়াতে পারছেন না, একটা হাত একটা পা প্যারালাইসিস হয়ে গেছে, তার মুখটা বেঁকে গেছে, তার মানে আমরা বুঝতে পারি এটা একটা হেমিপ্লেজিয়া হয়েছে। অনেকের আবার যেটা হয়, অনেক সময় হয় কি প্যারাপ্লেজিয়া হতে পারে, ধরুন সেটা আরও কিছু অন্য অন্য কারণ আছে, তার দুটো পা হয়তো উইকনেস হয়ে গেছে, বা কারো দেখা গেল হয়তো শুধু একটা লিম উইকনেস হয়েছে, একটা লিম, তার মানে সেই জায়গাটায় ছোট্ট একটা জায়গা ইনভলভমেন্ট হয়েছে ব্রেনে। তখন আমরা সিটি স্ক্যান, এমআরআই এইগুলো করে আমরা মোটামুটি বুঝতে পারি যে কোন জায়গাটায় ইনভলভমেন্ট হয়েছে, সেই অনুযায়ী তার ব্যবস্থা করা হয়। মানে সমস্ত ব্যাপারটাই কিন্তু খুব সহজে হতে পারে সঠিক সময় যদি একজন ডক্টরের কাছে নিয়ে যায়। বেসিক্যালি যদি হসপিটালাইজ করা হয় নিয়ারেস্ট যে কোনো হসপিটালে, ডাক্তার কথা তো সেরকমই ডক্টরের কথায় উঠে এলো, সুতরাং কোনোরকমভাবে ডিলে না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাড়াতাড়ি করে একজন ডক্টরকে দেখাতেই হবে। ডক্টর, ট্রিটমেন্ট পদ্ধতি যদি বলি, মানে স্ট্রোকটা ভয়ঙ্কর বা এটা নিয়ে অনেকের ভয় আছে বা লাইফ থ্রেটনিং হতেই পারে, কিন্তু বর্তমানে ট্রিটমেন্ট পদ্ধতিও কিন্তু অনেক উন্নত, অনেক রকম ব্যবস্থা রয়েছে। আধুনিক কি যে কোনো এমন অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে স্ট্রোকের জন্য আদৌ? এই বিষয়টা যদি একটু বলেন। এখন দেখুন, এই যে থ্রম্বোলিটিক থেরাপি যেটা আমি বলছি, থ্রম্বোলিটিক থেরাপি করার ফলে দেখা গেছে ড্রামাটিক রিকভারি হয়েছে। মানে যার একটা প্যারালিসিস হয়ে গেছিলো, যাকে যে ইঞ্জেকশনটা দেওয়া হলো আস্তে আস্তে দেখা গেলো তার হাতটা পাটা ঠিক হয়ে গেল। বা যার ধরুন একটা খুব একটা বড় ক্লট করে গেছে, দেখা গেলো এমআরআই করে একটা বড় ক্লট করে গেছে, সেইটাকে অপারেশন করে থ্রম্বেক্টমি, থ্রম্বাসটা বার করে দেওয়া হলো সাকশন করে। বা অনেক সময় দেখা গেলো হয়তো তার একটা ক্যারোটিডে একটা আর্টারিতে অনেকটা স্টেনোসিস হয়ে গেছে, অনেকটা ব্লক হয়ে গেছে, তখন ক্যারোটিড এন্ডারেক্টমি করা হলো। বা দেখা গেলো একটা হেমারেজ হয়েছে, ধরুন মাথায় একটা হেমারেজ হয়েছে, 3 সেন্টিমিটারের বেশি আছে, সুপারফিশিয়াল হেমারেজ হয়েছে, রক্ত জমে আছে, তখন সেটাকে অপারেশন করে সেটা হেমারেজটাকে বার করে দেওয়া হলো, মানে সার্জিক্যাল করা হলো। তার মানে মেডিকেল থেরাপি যেরকম উন্নত হয়েছে সেরকম সার্জিক্যাল থেরাপি অনেকটা উন্নত হয়েছে। তার ফলে কি হচ্ছে, আপনি যদি তাড়াতাড়ি হসপিটালাইজ করতে পারেন তাহলে সেই সুযোগগুলো আপনি পাবেন এবং খুব তাড়াতাড়ি রিকভারির চান্স অনেক বেড়ে যাচ্ছে। কারণ এই ক্ষেত্রে বোধহয় স্ট্রোকের ক্ষেত্রে খুব আর্লি ট্রিটমেন্টটা দরকার, একদম, কারণ হাতের সময়টা খুব কম থাকে। একটা ডক্টর, একটা ভীষণ হাই রিস্ক একটা পেশেন্ট এলো, ইনস্ট্যান্ট তাকে ব্যবস্থা নেওয়ার জন্য কি করতে হয় বেসিক্যালি? ইনস্ট্যান্ট ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করতে হবে, ধরুন বাড়িতে যদি কারো এরকম স্ট্রোক হয়ে যায় তখন যেটা দেখতে হবে, আপনি তখন তাকে একটু কাত করে রাখবেন। অনেক সময় কি হয়, খেতে খেতে ধরুন স্ট্রোক হয়ে গেল, তাহলে মুখের ভাতটা যদি তার গলার মধ্যে শ্বাসনালীর মধ্যে চলে যায়, অ্যাসপিরেশন হয়ে সাডেন ডেথ হতে পারে ওখানেই। কারো যদি ডেঞ্জার থাকে ডেঞ্জারটা বার করে দেবেন এবং তাকে একটুখানি পাশ ফিরিয়ে রাখবেন, দরকার হলে মাথাটা একটু নিচু করে রাখবেন এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বেশি দেরি না করে হসপিটালাইজ করুন। তাহলে হচ্ছে কি টাইমটা সেভ হয়ে গেল। আপনার নিয়ারেস্ট হসপিটাল, সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল হতে পারে বা সেটা অন্য কোনো হসপিটাল হতে পারে, তাহলে সেখান থেকে আপনার চিকিৎসাটা শুরু হয়ে যাবে এবং সেটা শুরু করে দিতে পারলে কি হবে, তাড়াতাড়ি রিকভারি হবে। বেশি দেরি হলে কি হয়, তখন আর সেটা কাজ করে না ঠিক মতো ওষুধটা। ডক্টর, বিভিন্ন বয়সের মানুষ তো আসছেন, এরকম সাধারণত পেশেন্টরা আছে যাদের স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করছে, তো বেসিক্যালি কীরকম এজ লিমিট থাকে যেটা বেশি দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে? এখন ধরুন সব বয়সেই স্ট্রোক হতে পারে, ধরুন অল্প বয়সেও স্ট্রোক হচ্ছে, বয়স্ক মানুষদেরও স্ট্রোক হচ্ছে, মিডল এজেও স্ট্রোক হচ্ছে। হ্যাঁ, ডিপেন্ড করছে কে কেমন লাইফস্টাইলটা ডিল করছেন। যদি কেউ ধরুন ইরেগুলার লাইফস্টাইল ডিল করেন,
খাওয়া দাওয়া ঠিকমতো করছেন না, বয়স কম থাকলে ওবেসিটি হয়ে গেছে, অনেক হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, তাহলে কিন্তু তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আবার অনেকে ধরুন তার 80, 85, 90 বছর বয়স, দিব্যি হাঁটাচলা করে বেড়াচ্ছেন, কোনো প্রবলেমই নেই। ডিপেন্ড করছে আপনি আপনার লাইফস্টাইলটা কেমন ফলো করছেন। এবং এই লাইফস্টাইল নিয়ে বহুবার বলা হয়ে থাকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, কারণ লাইফস্টাইলটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আজকের সময় দাঁড়িয়ে। প্রথমে একটি মানুষের যাদের স্ট্রোক হয়ে যায় তাদের লাইফস্টাইলে সাধারণত কি কি গাইডলাইন থাকে, যে প্রথমবার একবার যখন স্ট্রোক হয়ে গেছে মানে সেকেন্ড টাইম আবারও হতে পারে, সে কারণে কি কি ফলো করা উচিত? সেই জন্য আপনাকে স্ট্রোক হয়ে গেলে আপনি ভয় পাবেন না, আপনি মনে জোর রাখুন, মনে করুন কিচ্ছু হয়নি, এটা সবসময় মনে রাখুন। মাইন্ড পাওয়ারটা অ্যাপ্লাই করুন, দেখবেন মাইন্ড পাওয়ার অ্যাপ্লাই করলে আপনি খুব তাড়াতাড়ি রিকভার করে গেলেন। আপনি তখন দেখবেন হাত পা উইকনেস চলে গেছে, আপনি ভালো হাঁটতে পারছেন। কখনোই ডিপ্রেসড হবেন না। এই যখনই কেউ ডিপ্রেসড হয়ে যায় যে আর কিছু হবে না, তখন কি হচ্ছে, আমাদের যে মাইন্ডটা হচ্ছে অসীম শক্তি আছে, ইনফিনিট পাওয়ার আছে। এই ইনফিনিট পাওয়ারটা অ্যাপ্লাই করতে হবে, দেখবেন অটোমেটিক্যালি আপনার বডি ঠিক হয়ে গেছে। খাওয়া দাওয়া ডায়েটের ক্ষেত্রে কি কোনো স্পেশাল হ্যাঁ, রেস্ট্রিকশন আছে? ডায়েটের ক্ষেত্রে ধরুন আপনি কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, যেটা আমরা বলি ব্যালেন্স ডায়েট, সেটা ফলো করুন। তেল, ঘি, মাখন এগুলো বেশি অ্যাভয়েড করুন। জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করুন। রেগুলার ফ্রুটস, ভেজিটেবলস খান। টাইম মতো খাওয়া দাওয়া করুন, অল্প করে খান। বডি ওয়েট যেটা না বাড়ে সেটা খেয়াল রাখুন। এইগুলো করলেই ভালো থাকবেন। ডক্টর, ওবেসিটির সাথে কিভাবে সম্পর্ক স্ট্রোকের? মানে একটি মানুষ দেখা যাচ্ছে ওবেসিটি, তার তো অনেক রকম সমস্যা আসতে পারে, আপনি বলছেন স্ট্রোকও একটা, কিন্তু তার সাথে সাথে যদি দেখা যাচ্ছে যে মানুষটা অনেক স্লিম, অতটা হয়তো কি ওয়েল মেনটেন্ড নিজে মনে করছেন সেই মানুষটা, তারপরেও কিন্তু তার স্ট্রোক হচ্ছে এবং হয়তো সেটা মিডল এজেই হয়ে গেল, সাধারণত কি ধরনের অনিয়ন্ত্রিততা তার মধ্যে থাকলে এইরকম পসিবিলিটি অনেক বেড়ে যায়? ওবেসিটি হলে হয় কি, বেসিক্যালি ইনফ্লামেশন হয়। যখনই আমাদের শরীরের মধ্যে এই যে ফ্যাট আছে, এক্সেসিভ ফ্যাট জমা হচ্ছে, ধরুন লিভারে জমা হচ্ছে, পেটে জমা হচ্ছে, হার্টে জমা হচ্ছে, একটোপিক ফ্যাটস বলে। এই ফ্যাট থেকে কি হয়, ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হলেই হয় কি, আস্তে আস্তে সেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে আমাদের যে শিরাগুলো আছে, আর্টারিজগুলো যেগুলো আছে, আর্টারিজের মধ্যে কোলেস্টেরল লেভেল জমে যাচ্ছে, তখন সেগুলো আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, সেখান থেকে ঠিকমতো আর ব্লাড চলাচল করতে পারছে না। সেটা যদি এখানে হয় তাহলে সেটাকে আমরা স্ট্রোক বলি, আর যদি সেটা হার্টে হয় তাকে বলি আমরা হার্ট অ্যাটাক। যদি পায়ে হয়ে যায় তাহলে আমরা বলি সেটাকে বলি গ্যাংগ্রিন বলি, বার্জাস ডিজিজ বলি। হ্যাঁ, এইভাবে যে ধরুন অনেক সময় দেখা গেল কারো হয়তো হঠাৎ দেখলেন চোখটা দেখলেন একদম অন্ধকার হয়ে গেল, মানে একটা কার্টেন পড়ে গেল, তার মানে হচ্ছে সেন্ট্রাল রেটিনাল ভেন থ্রম্বোসিস, মানে চোখের মধ্যে যে শিরাগুলো আছে সেটা ব্লক হয়ে গেছে। কাজে এটা চোখেও হতে পারে, এটা মাথাতেও হতে পারে, যে কোনো জায়গাতেই হতে পারে। সেই জন্য বেসিক ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে যে আমার যাতে ব্লাড প্রেশার, ব্লাড সুগার, আমার যাতে কোলেস্টেরল, ওয়েট, এই কটা যেন সবসময় কন্ট্রোলে থাকে। এই যে বললেন হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? স্ট্রোক হচ্ছে ব্রেনে ইনভলভ হলে এটাকে বলে স্ট্রোক, আর হার্টে যদি হয় তাকে বলে আমরা হার্ট অ্যাটাক বলি। আচ্ছা, সুতরাং অনেকের মধ্যে অনেক রকম ধারণা আছে যে দুটোর মধ্যে অনেক সময় মানুষ দেখা যায় যে অনেক মিসকনসেপ্ট নিয়েও রয়েছেন। হ্যাঁ, সুতরাং আলাদা করে বোঝার জন্য ডক্টর আপনাদের বললেন সমস্যা হলে অবশ্যই ডক্টরকেই কিন্তু দেখাতে হবে, কারণ ট্রিটমেন্টটাও তো প্রয়োজন। এবার আসবো ডক্টর আর একটা বিষয় যেটা আমাদের আজকে রয়েছে, যে মাথা ব্যথা। নর্মালি মাথা ব্যথাটাকে নিয়ে অনেকেই গুরুত্ব দেন না। কিছু কিছু মানুষকে এমনও দেখেছি দীর্ঘ সময় ধরে একটা লং কন্টিনিউ প্রসেস চলছে, তার প্রচুর পরিমাণে মাথা ব্যথা, এবং মাথা ব্যথা হলে সে অসহ্য এতটাই যন্ত্রণা, চিৎকার করতে থাকে রীতিমতো। তারপরে আবার যখন মাথা ব্যথাটা ঠিক হয়ে গেল উনি ভুলেই যান যে ওনার আদৌ মাথা ব্যথা হয়েছিল। এইরকম কিছু কিছু কেস থাকে। তো বেসিক্যালি এই যে মাথা ব্যথার হওয়ার তো নানা রকম কারণ আছে, কি কি কারণে হয় মাথা ব্যথা? মাথা ব্যথার ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, একটা হচ্ছে মাইগ্রেন, আর একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টেনশন টাইপ হেডেক। এই যে মাইগ্রেনটা কী করে বুঝবেন, ধরুন কারোর দেখা গেল একটা দিকে মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করবার আগে গা গোলাচ্ছে, গা বমি বমি লাগছে, এবং উনি হয়তো 2-3 দিন খুব মাথা ব্যথা থাকলো, তারপর আবার আস্তে আস্তে কমে গেল। এই যে ব্যাপারটা হচ্ছে এটাকে মাইগ্রেনাস অ্যাটাক বলছে। মাইগ্রেনটা বেসিক্যালি এটা মেয়েদের বেশি হয়, সবারই হতে পারে। মাইগ্রেন যদি বারবার এরকম হয় তখন অনেকে ওভার দ্য কাউন্টার কিছু করতে ওষুধপত্র খেয়ে নেন, আবার ঠিক হয়ে গেলে বন্ধ করে দেন। এটা না করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, এবং মাইগ্রেনের কিছু প্রোফাইলেকটিক ওষুধ আছে, সেই ওষুধগুলো খাওয়া শুরু করলে দেখবেন আপনার মাইগ্রেন অ্যাটাক অনেক কমে যাচ্ছে। দেখা গেছে বুদ্ধিস্ট মঙ্ক স্টাডি করে দেখা যায় বুদ্ধিস্ট মঙ্কদের মধ্যে খুব একটা মাইগ্রেন হচ্ছে না। যারা রেগুলার ঠিকমতো মেডিটেশন করেন তাদের কিন্তু খুব একটা মাইগ্রেন হয় না। কাজে এই মাইগ্রেনের যেহেতু কোনো কিওর নেই,
মাইগ্রেনের আমরা প্রোফাইলেকটিক ওষুধ আছে, প্লাস মাইগ্রেন অ্যাটাক হলে কিছু কিছু ওষুধ, স্পেসিফিক ওষুধ আছে। কিন্তু যদি আপনি রেগুলার মেডিটেশন করতে আরম্ভ করেন, দেখবেন আস্তে আস্তে আপনার মাইগ্রেন অ্যাটাকটা কমে গেছে। কিছু কিছু মানুষকে কিন্তু ডক্টর দেখেছি যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, তার থেকেও কিন্তু তার মাথা ব্যথা হয়, এবং এটাও কিন্তু লম্বা অনেক দীর্ঘ সময় ধরে চলছে, এবং তার জন্য স্পেশালি কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজনই মনে করেনি, তখন তারা মেডিসিন কিনে খাচ্ছেন। এইগুলোর কারণ কি বেসিক্যালি? এই যে অনেক সময় যেটা হয় কি, সাইনোসাইটিস হয়। সাইনোসাইটিস আমাদের যে এখানে সাইনাস আছে, ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, এই সাইনোসাইটিস থেকে অনেক সময় মাথা ব্যথা করে। অনেক সময় দাঁতে ধরুন কোনো একটা ইনফেকশন হয়েছে, সেখান থেকে রেফার্ড পেন হয়ে মাথা ব্যথা করতে পারে, বা অনেক সময় ঘাট থেকেও মাথা ব্যথা করতে পারে। সেটা দেখতে হবে। অনেক সময় কান থেকেও মাথা ব্যথা করতে পারে। কাজে দেখতে হবে যে এই যে অরিজিনটা, মাথা ব্যথার কারণটা কি, কোথা থেকে অ্যারাইজ করছে এটা। আগে কারণ বুঝে তারপরে, কারণ বেস না বুঝলে কি করে ট্রিটমেন্ট পদ্ধতি এগিয়ে চলবে, সেটা বোঝাটা বোধহয় খুব প্রয়োজন। আর ডক্টর, অনেকের তো এমনও হয় যে ব্রেন টিউমার, আমরা খুব শুনি এটা কমন, ব্রেন টিউমার বেসিক্যালি এটা আসলে কি, এবং ব্রেন টিউমার হলে কি মাথা ব্যথা কোনোভাবে এর সাথে কানেক্ট করে সেক্ষেত্রে? হ্যাঁ, ব্রেন টিউমারে যেটা হয় বেসিক্যালি, ধরুন একটা আমাদের যে ধরুন এটা কোনো জায়গায় ব্রেনের মধ্যে একটা জায়গায় দেখা গেল একটা ভিতরে আস্তে 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 একটা সোয়েলিং হচ্ছে, স্পেস অকুপাইং লিশন আমরা যেটা বলি, SOL, স্পেস অকুপাইং লিশন। যখনই একটা ব্রেন টিউমার শুরু হলো, তখনই কি হয়, মাথা ব্যথা করতে আরম্ভ করে। মানে বেসিক্যালি আমাদের যে টেনশন আছে, সেই টেনশনটা বাড়তে আরম্ভ করে, সিএসএফ প্রেশারটা বাড়তে আরম্ভ করে, ইন্ট্রাক্রেনিয়াল টেনশন বাড়তে আরম্ভ করে। তার ফলে কি হয়, সকালবেলা উঠেই দেখা গেল হয়তো বমি যাচ্ছে, মাথা প্রজেক্টাইল ভমিটিং, হয়তো বমি করছে অনেকটা দূরে, সেটা ছিটকে পড়ছে। এই যদি কখনো হয় যে হঠাৎ তার মাথা ব্যথাটা শুরু হয়ে গেছে এবং এরকম একটা বমি হচ্ছে, তখন আর দেরি না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং স্ক্যান করতে হবে। আচ্ছা, তার মানে এখানের ক্যারেক্টারটা কিন্তু পুরো ডিফারেন্ট, এবং বমি এবং মাথা ব্যথা দুটোর সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক জুড়ে। আর নর্মালি মাথা ব্যথা করলে বমি হলেও ওই রকম ভাবে বমি হবে না, ভমিটিংটা থাকবে না। আর কি লক্ষণ জেনারেলি এর সাথে অ্যারাইজ করে, যেটা মানুষ আরো ভালো হয় তাদের পক্ষে জানার জন্য? যে হয়তো মাথা ব্যথা অনেক সময় হয় যেটা ধরুন খুব দেখা গেলো পেছন দিকটা সিভিয়ার বাস্টিং অক্সিপিটাল হেডেক বলে আমরা যেটাকে বলি, মানে সিভিয়ার মাথা ব্যথা হলো, মানে লাইফ টাইমের হয়তো এরকম হয়নি, মানে থান্ডার স্টর্মের মতো আর কি। এটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড হেমারেজ, মানে বাস্টিং অক্সিপিটাল হেডেক। এটা সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের একটা টাইপের মধ্যে পড়ছে। এটা যদি বেসিক্যালি মাথার মধ্যে আমাদের যে শিরাগুলো থাকে, অনেক সময় শিরাগুলো হয়তো কোনো উইক ছিল কোনো জায়গাটাতে, সেটা হয়তো রাপচার করে গেল, ফেটে গিয়ে একটা রক্তক্ষরণ হলো মাথার মধ্যে, একে বলে সাব অ্যারাকনয়েড হেমারেজ। এই সাব অ্যারাকনয়েড হেমারেজ হলেও সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবু যেভাবে বলবেন সে ব্যবস্থা করতে হবে। আমি ডক্টর এরকমও মানুষ দেখেছি, স্ক্যাল্পের উপরে মনে হচ্ছে মাথার উপরে আর কি একটা টিউমার লাইক গ্রোথ হয়ে রয়েছে, যদিও কখনো কখনো ব্যথা হচ্ছে, কখনো কখনো কমে যাচ্ছে, কিন্তু কোনো ক্ষতি করছে না, এবং সেটা মুভ করছে, মানে হাত দিয়ে চাপলে মুভ করছে। এই কেসগুলো জেনারেলি কি হয়? আর এটার থেকে যে কখনো ব্যথা করছে, এটা সিরিয়াস কিছু না। এটা বেসিক্যালি কি হচ্ছে, অনেক সময় আমাদের ওই সিস্টের মতো হয়ে যায়, সিস্ট বা লাইপোমা হতে পারে, সেটা উপরে স্ক্যাল্পের উপর নড়ছে, ওটার জন্য কোনো চিন্তা কিছু নেই। কিন্তু যদি মাথা ব্যথা করে এবং যেটা বলছিলাম, যদি বমি হচ্ছে, মাথা ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, তখন কিন্তু সিরিয়াস ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, এটা নিয়ে, এবং ডাক্তারকে পরামর্শ করতে হবে। মানে যাদের মাথার উপরে স্ক্যাল্পে ওরকম গ্রোথ রয়েছে, ব্যথা, ডক্টর যখন বলছে ব্যথাও হয়, সেটা তখন একবার সার্জনকে দেখিয়ে নিতে হবে। সার্জন হয়তো দেখে হয়তো বললো একটা মাইনর ছোট্ট একটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে একটা ছোট্ট অপারেশন করে দিলেই ঠিক হয়ে যাবে। এই যে মাথা ব্যথা মানে আমরা জানি যে নর্মালি মাথা ব্যথা হচ্ছে, কাউকে বলছে একটু মাথাটা একটু টিপে দিতে, কখনো কেউ ওষুধ খেয়ে নিচ্ছে, এবং মাথা ব্যথার জন্য কত না কিছু একটা চিন্তা ভাবনা আছে যে ঠিক আছে, আবার মাথা ব্যথা সেরে গেলে ইনস্ট্যান্ট ভুলে যাওয়ারও একটা লক্ষণ প্রবণতা ভীষণ আছে মানুষের মধ্যে। কিন্তু এর থেকে সাধারণত কি কমপ্লিকেশনস হতে পারে যদি মাথা ব্যথাটাকে গুরুত্ব মানুষ না দেয়? কি প্রবলেম? একজন বয়স্ক মানুষ, তার একটা মাথা ব্যথা করলে, ধরুন 50 বছর বা 60 বছর বয়স, তার একটা মাথা ব্যথা করছে, শুরু হয়েছে, তার হয়তো দেখা গেলো হাই ব্লাড প্রেশার আছে এবং তার হয়তো ডিমনেস অফ ভিশন হচ্ছে, মানে চোখে দেখতে কম পাচ্ছেন। এটাকে বলি আমরা টেম্পোরাল আর্টেরাইটিস বলি। এটা কিন্তু খুব সিরিয়াস। এটা যদি ঠিকমতো তাড়াতাড়ি চিকিৎসা না করা হয়, তাহলে একটা ব্লাইন্ড হয়ে যেতে পারেন। সেই জন্যই কখনোই কোনো মাথা ব্যথাটাকে আপনি বেশি কখনোই ভাববেন না যে এটার কোনো গুরুত্ব নেই। খুব তাড়াতাড়ি না দেখালে অনেক সময় এল্ডারলি পেশেন্টে যদি এরকম হয়, মাথা ব্যথা করছে, টেম্পোরাল আর্টারাইটিস হলে সেখান থেকে ব্লাইন্ডনেস হতে পারে। একে বলে জায়েন্ট সেল আর্টারাইটিস, একটা রোগ আছে তার নাম।
এবং মাথা ব্যথা হলে ডক্টর এমনও কিছু মানুষ আছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মিথ আছে কিন্তু মাথা ব্যথাটা নিয়েও। তারা মনে করছেন নিজেদের মতো করে কিছু কিছু ডিজিজ কন্ডিশন ভাবার থেকেও বেশি করে ভাবছেন যে কি করলে সেটা থেকে রিলিফ পাবেন। সুতরাং অনেকে কি করেন, নানা রকম পদ্ধতি অ্যাপ্লাই করেন। সাধারণত দেখা যায় টুকটাক বাম ইউজ করেন। অনেকে আমি এমনও দেখেছি এত ভীষণ মাথা ব্যথা, তারা রীতিমতো মাথায় কিছু দিয়ে আঘাত করছেন আর কি, যাতে ব্যথাটা কিছুটা সময়, যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই, কিছুটা সময় রিলিফ পাওয়ার জন্য। এটার ক্ষেত্রে কতখানি সতর্ক হওয়া উচিত মানুষকে, যে আদতে মাথায় কিছু দিয়ে, ভারী কিছু দিয়ে আঘাত করা যাবে না? না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এই যে মেইন যে মাইগ্রেন হোক বা টেনশন টাইপ হেডেক হোক, এগুলো কিন্তু চিকিৎসা করলে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্ট হয়ে যায়, এটা দিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কাজে ওইগুলো আপনারা না করে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, ডাক্তারবাবু আপনাকে ঠিক গাইডেন্স দেবেন, আপনাকে সেই অনুযায়ী ব্যবস্থা করবেন। আর একটা ধরনের হেডেক অনেক সময় হয়, তাকে সেটা ধরুন কেউ ঘুমোতে যাচ্ছেন, তার ঘুমোবার সময় হঠাৎ দেখা গেলো তার একটা ডান চোখটা হয়তো পুরো লাল হয়ে গেছে বা নাক দিয়ে জল পড়ছে, ঠিক আছে, এরকম একটা হতে পারে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অনেক সময়। চোখের জন্য অনেক সময় হেডেক হয় মানুষের, যে চোখের হঠাৎ করে হয়তো মানুষটা জানেনই না পাওয়ার চেঞ্জেস হচ্ছে। সেটা কি ধরনের ব্যথা ফিল করলে মানুষকে তক্ষুনি ডক্টরের কাছে, একজন আই স্পেশালিস্টের কাছে বিশেষ করে একবার আই স্পেশালিস্টকে দেখিয়ে নেওয়া দরকার। কিন্তু যদি দেখা যায় যে তার একই সময় তার রাত্রেবেলা চোখটা এরকম চোখে ব্যথা করছে এবং চোখটা লাল হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ক্লাস্টার হেডেক। খুব সিভিয়ার পেন হতে পারে ক্লাস্টার হেডেকে। অনেক সময় ধরুন কারোর হয়তো ওষুধ, মাথা ব্যথা করলো, ওষুধ খেলেন, আবার মাথা ব্যথা করছে, এটাকে বলা হয় মেডিকেশন ওভার ইউজ হেডেক। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনি অযথা কিন্তু এক্সেসিভ ওষুধপত্র খাবেন না, ডাক্তারবাবু পরামর্শ ছাড়া। হ্যাঁ, একদম। ডক্টরের পরামর্শটা প্রচুর পরিমাণে, যে মানুষ যারা মনে করছেন নিজেদের মতো করে ওষুধ খাচ্ছেন, যেটা একেবারে উচিত নয়। ডক্টর ওভারঅল একটা গাইডলাইন্স, যাতে মানুষ এরকম হেডেক থেকে সেফ থাকতে পারেন। প্যারালালি আমাদের আর একটা আলোচ্য বিষয় ছিল স্ট্রোক, যেটা চট করে তাতে মানুষ নিজেকে সেভ করতে পারেন, কিভাবে লাইফ লিড করা উচিত। দেখুন, আমাদেরকে স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে হবে, এটা যে মেইন কথা। স্ট্রোক যাতে কারণ না হয় আমরা চাইবো, সেটাই সারা পৃথিবীর মানুষের কারোর যেন স্ট্রোক না হয়। কেননা এই যে স্ট্রোক হলে ধরুন চিন্তা করুন অবস্থায় একটা মানুষের একটা হাত একটা পা প্যারালাইসিস হয়ে গেল, বা তার কথাটা বন্ধ হয়ে গেল, তার সারা জীবনের জন্য তার একটা বিরাট একটা প্রবলেম হয়ে গেল। এটা যাতে না হয় সেই জন্য আমাদের করতে হবে, আমাদের হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, ওভারওয়েট, এগুলো সবগুলোকে প্রথম থেকেই খেয়াল রাখতে হবে। ছোটোবেলা থেকেই কিন্তু এক্সারসাইজ করাতে শুরু করতে হবে। এখন দেখবেন অনেক বাচ্চাগুলো দেখবেন আস্তে আস্তে অনেক ওজন বেড়ে যাচ্ছে ছোটোবেলা থেকেই। এই ওজন বাড়লে কিন্তু পরবর্তীকালে ওজন কমানো খুব ডিফিকাল্ট। কাজে আপনারা এখন থেকেই বাচ্চাদেরকে একটু খেলতে নিয়ে যান, খেলাধুলো করুক, হ্যাঁ, মোবাইলটা হাতে দিয়ে দেবেন না। অনেকেই দেখুন বাবা তার বাচ্চাদেরকে মোবাইলটা হাতে দিয়ে দিচ্ছেন, বাচ্চা তো সেই মোবাইল নিয়ে অ্যাডিক্টেড হয়ে গেছেন। এটা কিন্তু করতে দেওয়া যাবে না। সময়ের সাথে চলতে গিয়ে আমরা অনেক সময় নিজেদের উপরে হয়তো বা খেয়াল করি না, কিংবা কখনো কখনো ওভার এক্সপেরিমেন্ট করে ফেলি। কিছু সময় মেডিসিন মুরগির মতো কিনে খাচ্ছি সাময়িক রিলিফের জন্য, যেগুলো কোনোটাই কিন্তু স্বাস্থ্যকর নয়, যেগুলো থেকে আমাদের সাংঘাতিক একটা বিপদও আসতে পারে। তাই সেদিকে সচেতন থাকুন, খেয়াল রাখুন নিজেদের দিকে, আর সমস্যা হলে অবশ্যই কোনো এক্সপার্ট ফিজিশিয়ানের পরামর্শ নিন। প্রত্যেকে ভালো থাকুন। আজকের মতো সময়টা একেবারে হাতে নেই। ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার।